দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সাদুল উবিকের নিবেদিত বলানা বলায়। বলানা বলায় আজ আমরা কথা বলবো পথ হারালো ডাকসু। পথ হারালো ডাকসু, আসলে পথ হারালো কি ডাকসু, না ঢাকা বিশ্ববিদ্যালয়, না পুরো ছাত্র সমাজ, নাকি এই দেশের রাজনৈতিক সূতিকাগার, এদেশের রাজনৈতিক নেতা তৈরির যে সূতিকাগার, সেখানেই আসলে আজ ছিল নির্বাচন। আপনারা জানেন সারাদিন ব্যাপী ডাকসু নির্বাচন নিয়েছিল অনেক ঢামাডোল, অনেক খবর, গণমাধ্যম সরব ছিল এই নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো ডাকসু নির্বাচনে? ডাকসু নির্বাচন কি গ্রহণযোগ্য, নিরপেক্ষ? কি হয়েছে ডাকসু নির্বাচনে? কোথায় এই বিতর্ক? ডাকসু নির্বাচন কি জাতীয় নির্বাচনের পথেই হেঁটেছে? এই সব কিছু নিয়ে আজকের বলানা বলায় কথা বলবো দুজন অতিথির সাথে। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে দুজনই পরিচিত মুখ। আমার বাম দিকে আছেন ম.শ. আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন মুজাহিদ ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং একই সাথে ডাকসুর সাবেক নেতা। আপনাদের দুজনকে স্বাগত আজকের বলানা বলায়। আমরা বলছিলাম পথ হারালো ডাকসু, আসলে কি ডাকসুই পথ হারিয়েছে? মুজাহিদ ইসলাম সেলিম, আমি আপনার কাছে আসতে চাইছি, নাকি পুরো জাতি আজ আসলে? আপনি ঠিক কথাটাই বলেছেন। আজকে একটা কলঙ্কের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, ডাকসুর জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এবং সমস্ত জাতির জন্য। আমার সবচেয়ে দুঃখ যে আজকে যেসব ঘটনাবলী ঘটেছে সেটা মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে এবং যারা ওইখানে সরাসরিভাবে উপস্থিত ছিল তারা পরিষ্কারভাবে দেখেছে যে কিভাবে আগের রাতেই ব্যালটে সিল ছাপ্পন মেরে রেডি করে রাখা হয়েছিল। একটা হলে অন্তত পক্ষে সেটা তো আবিষ্কার হয়েছে। আমাদের বিজ্ঞানে একটা স্যাম্পলিং সিস্টেম বলে একটা কথা আছে, একটা ভাত টিপলেই বোঝা যায় যে পুরা ভাতের হাঁড়িটা কি অবস্থায়। সুতরাং একটা ঘটনা প্রকাশ হলে পরেই সেটা দিয়ে কিন্তু বোঝা যায় যে পুরা আয়োজনটার ভেতরে কোন জিনিসটা লুকিয়ে ছিল, যেটাকে আড়াল করার পরেও একটা জায়গা হয়তো আড়াল করা সম্ভবপর হয়নি। সেটা দিয়ে সামগ্রিকভাবে এটা বলা যায় যে গোটা ব্যাপারটাই একটা সাজানো নীল নকশার মাধ্যমে ক্ষমতাসীনদেরকে বিজয়ী করার একটা পরিকল্পনা নিয়েই নামা হয়েছিল। আমার এইগুলো নিয়ে অনেকগুলো অভিযোগ আমি কংক্রিটলি বলতে পারবো, কিন্তু এই দুঃখটা আমি শুরুতে না বলে পারছি না। বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদেরকে সততা, নৈতিকতা এবং তাদেরকে সম্পূর্ণ একটা মানবিক চরিত্র সম্পন্ন হিসেবে গড়ে তোলার জন্যই সেই প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে। এবং সেইখানে যদি বাটপাড়ির মাধ্যমে কিভাবে ভোট চুরি করে নির্বাচনে জয়ী হয়ে যায় তার কলা কৌশলের চর্চা করা হয়, তার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পথ ধরে যদি দেশ চলতে থাকে তাহলে অবধারিত হয়ে যাবে। এইটাকে বন্ধ করতে হবে। যেই পথেই পথ হারালো কিনা এইটাই শেষ কথা আমি বলতে চাই না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এইটা আমরা অতীতেও দেখেছি। আইয়ুব খানের আমলে গোটা দেশটাকে নিয়ন্ত্রণে নিতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোদিন নিয়ন্ত্রণে নিতে পারেনি। আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভোটাধিকার এবং অন্যান্য অধিকারগুলো অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু সেইটার শক্তি হবে হলো সাধারণ ছাত্রছাত্রীরা। আরিফিন সিদ্দিক দর্শক যুক্ত হয়েছে এর মধ্যে। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি বলুন। আমি মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই যে ওনার জীবনে এই দেশ স্বাধীন হওয়ার পরে যে কোনো একটা নির্বাচনের নাম বলবেন যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। ওনার মুখে খুব ভালো ভালো কথা শুনি, এই জন্য ওনার প্রতি আমি খুব ভক্ত। একটা নির্বাচনের নাম বললো দেশ স্বাধীন হওয়ার পরে, আমার খুব আকাঙ্ক্ষা ওনার মুখ দেখতে এই উত্তরটা দিবেন। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তো অবশ্যই আমরা যদি এর আগের ডাকসু নির্বাচন বলতে পারি যে সেগুলো সুষ্ঠু হয়েছে। উনি জানতে চাচ্ছেন যে একটি নির্বাচনের কথা আপনি বলতে পারেন কিনা দেশ স্বাধীন হওয়ার পর জাতীয় নির্বাচন যেটি সুষ্ঠু হয়েছে। না, এখন এটা সুষ্ঠুটা অবশ্যই আপেক্ষিক ব্যাপার। আমি জানি না 1972 সালে যেই নির্বাচনের ভেতর দিয়ে আমি ভিপি হয়েছিলাম সেইটার ক্ষেত্রে অনিয়মের কোনো অভিযোগ অন্তত আমার খুব জানা নেই। সময় কিন্তু ডাকসু নির্বাচনকে সুষ্ঠু হয়েছে এবং সেই জায়গাটা, কিন্তু আমাদের গোটা দেশের নির্বাচন ব্যবস্থার ভেতরে একটা মৌলিক গলদ রয়ে গেছে
সেই মৌলিক গলদটাকে আমাদের সংশোধন করতে হলে গোটা দেশের আর্থসামাজিক ব্যবস্থার উপরে আমাদের হস্তক্ষেপ করতে হবে এবং সিস্টেমটাকে চেঞ্জ আমি করতে সিদ্দিক হবে। স্যার, আরফিন সিদ্দিক স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি জানেন যে সারাদিন ব্যাপী আপনার বিশ্ববিদ্যালয় বলছি, আপনার বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হয়েছে এবং 28 বছর ধরে সবাই অপেক্ষা করেছিল। যখন অনিয়ম শুরু হয় কুয়েত মৈত্রী হলে, তখন বলা হয় যে প্রক্টর বলেছিলেন যে প্রমাণ পাওয়া গেছে, ভিসি বলেছেন উৎসব মুখর নির্বাচন এবং এটি গ্রহণযোগ্য সুষ্ঠু হচ্ছে। এবং দিন শেষে আমরা দেখেছি যে প্রধান রিটার্নিং কর্মকর্তা যিনি ছিলেন এস এম মাহফুজুর রহমান, তাকে আসলে ছাত্ররা তাড়া করেছিল, থুতু মেরেছিল, সেই জায়গায় আমি নিজে উপস্থিত ছিলাম, এই জন্য আমি খুব জোর দিয়ে বলতে পারছি। এবং উনি রেজিস্ট্রার ভবনে গিয়ে তালা মেরে দিয়েছিলেন, উনি কথা বলেন, পরে উনি কথা বলেছেন এবং উনি বলেছেন এই ঘটনায় তিনি বিব্রত এবং হল কর্তৃপক্ষকে উনি দায়ী করেছেন পুরো বিষয়টির জন্য। এবং এর মধ্যে দুটি হলের রেজাল্টও দিয়েছে, একটি হচ্ছে জহুরুল হল, একটি মহসিন হল সম্ভবত, এবং পুরোটাই আসলে প্যানেল ধরে জয়ী হয়েছে ছাত্রলীগ। পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি কি আসলে গ্রহণযোগ্য বলা যায় কিনা, এক বাক্যে বলবেন, তারপরে স্যার আপনি আপনার ব্যাখ্যা দিবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই ধরনের ঘটনায় তো আপনার সব তথ্য না থাকলে সার্বিক মন্তব্য করা অসুবিধা। আমি যেহেতু প্রশাসনের কোনো সাথে খুব সংশ্লিষ্ট নই, অতএব বিস্তারিত তথ্য আমার হাতেও কিন্তু নেই। কিন্তু আপনি যে কথাগুলো বললেন, গণমাধ্যমে সারাদিন আপনারাই যে বিষয়গুলো প্রচার করছেন, সম্প্রচার করছেন, সেখান থেকে আমি যে যতটুকু জেনেছি বা যতটুকু তথ্য পেয়েছি, তাতে তো নিশ্চয়ই এটা কোনোভাবেই কাম্য নয়। এ তো আপনি যেটা বললেন যে এক বাক্যে বলবেন, এটা গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, এগুলোর যে প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে, বিশেষ করে 1973 সালের বঙ্গবন্ধু প্রদত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের পর থেকে, সেখানে কিন্তু আমরা বহু নির্বাচন করেছি। নির্বাচনগুলো সবসময় সুষ্ঠু হয়েছে, নির্বাচন নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। ডাকসু নির্বাচন নিয়ে এবার কুয়েত মৈত্রী হলের যে ঘটনাটা আপনি উল্লেখ করলেন, আরো দুই এক জায়গায় যে কথাগুলো, সেই বিষয়গুলো সত্যি দুর্ভাগ্যজনক, দুঃখজনক। কেন এই ধরনের ঘটনা ঘটবে? আমি গতকালকে, আমার মনে আছে, গতকালকে আমি আরেকটি টেলিভিশন স্টেশনে কথা বলছিলাম এবং সেখানে আগামীকাল ডাকসু নির্বাচন হবে সম্পর্কে যখন জানতে চাওয়া হলো, আমি এক বাক্যেই বলেছিলাম যে আর যাই হোক, নির্বাচনটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এবং সেই কারণে আমি সম্পূর্ণ আশাবাদী যে নির্বাচনের বিষয়ে কোনো প্রশ্ন উঠবে না, নির্বাচন সুষ্ঠুভাবে হবে। তো সেই জায়গায় আজকে আপনার সিল মারা ব্যালট পেপার বা যে ভোটপত্র কীভাবে পাওয়া গেল, অস্বচ্ছ ব্যালট বক্স কেন সরবরাহ করা হলো, ব্যালট পেপার এবং ব্যালট পেপারগুলো আসলে আমি আমার সহকর্মীদের বলবো যদি একটু তারা দেখাতে পারেন। তারপরে আপনার এই যে ব্যালট বক্সটা যাওয়ার কথা ছিল নির্বাচনের দিন সকালে, যেটা আমি পত্রপত্রিকায় দেখেছিলাম, প্রশাসন থেকে বলা হয়েছিল, তো সেটা হঠাৎ করে কেন রাতে পাঠিয়ে দেওয়া হলো? অস্বচ্ছ ব্যালট বাক্স তখন দরকার ছিল না। নির্বাচন কমিশনের প্রচুর আছে। আপনার কাছে দর্শক কিছু জানতে চায় সম্ভবত, আমি দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি মোহাম্মদপুর থেকে রওনা বলতেছি। জি বলুন। আমার প্রশ্নটা দুজনের কাছে থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আগে শিক্ষাঙ্গনে ছাত্রের অভিভাবক হিসাবে আমি বলতেছি, জি, শিক্ষাঙ্গনে শিক্ষকদের আগে রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষকদের রাজনীতি বন্ধ হলে পরবর্তীতে ছাত্ররা রাজনীতি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। এই যে ইউনিভার্সিটিতে আজকে ডাকসু নির্বাচন হলো, কি এমন হয়ে ঘটনাটা ঘটে গেল? এটা প্রশ্নটা কে দিবে, এটা জবাবটা কে দিবে? জি, ধন্যবাদ। তো যে কথাগুলো বলছিলাম, আপনার 70টি ব্যালট বক্স আপনার পাঠানো হয়েছে বিভিন্ন হলগুলোতে। তো এই 70টা বাক্স আমার ধারণা যে নির্বাচন কমিশন থেকে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবস্থা করা যেত। আর যাই হোক, সকালে যদি দেওয়া হতো তাহলেও হয়তো এই ধরনের প্রশ্নগুলো যেটা আরো মনে হয়েছে, আমি সবকিছু কিন্তু আমি গণমাধ্যমের প্রতিবেদন থেকে বলছি যে কোনো হলে আপনার বক্সগুলোকে খুলে দেখানো হয়নি, আবার কোনো হলে কিন্তু দেখানো হয়েছে। সিল ভেঙে হলে পরে দেখিয়েছে, কিন্তু প্রথমে দেখানো হয়নি। অনেকক্ষণ ধরে এই বাকবিতণ্ড চলেছে। কিন্তু কোনো হলে কিন্তু শুরুতেই দেখানো হয়েছে, ছেলেমেয়েরা দেখেছে, তারপরে সেখানে সিল করে ব্যালট ভোট নেওয়া শুরু করা হয়েছে। তো বোঝা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় কিছু অনিয়ম হয়েছে, গুরুতর অনিয়মের অভিযোগ আছে। এখন আমি যেটা মনে করি যে আপনি যেটা বললেন যে ডাকসু কি পথ হারিয়েছে, না, ডাকসু পথ হারাবে কেন?
কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের প্রাণ স্পন্দনের জায়গা। এখানে এবং প্রতিনিয়ত শেষ ভরসার জায়গা বলা হয়। প্রতিনিয়ত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছে, প্রতি বৎসর আসছে। অতএব এখানে পথ হারানোর কোনো সুযোগ নাই। নিশ্চয়ই কোনো সময় আপনাদের বিভিন্ন সংকট অতিক্রম করতে হয়েছে, অতীতও করতে হয়েছে, কিন্তু দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে সেই সকল সংকট অতিক্রম করেছে। সাধারণ শিক্ষার্থীরা এটি ব্যবস্থা নিবেই নিবে। তা আমার মনে হয় যে এখন এই সার্বিক বিষয়গুলো অতি দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা এবং সে যেই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়, এটি যদি করা যায়, আমরা আমাদের নির্বাচনের যে বিশ্বাসযোগ্যতা ওভার দ্য ইয়ার্স বহু বছরে আমরা অর্জন করেছি সেটা পুনরুদ্ধার করতে হবে। বোকাই, আপনি হাত তুলছিলেন প্রশ্ন করার জন্য, প্রশ্ন করুন। আমি জানতে চাইছিলাম রাতের বেলায় ভোট দেওয়া নাকি একটু বেশি আনন্দ? ধন্যবাদ বোকাই। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো বিরতির পর। দর্শক বলা না বলা যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। দর্শক দেখছেন সাদিল রুবিকের নিবেদিত বলা না বলায়। কথা বলছিলাম আজকের দিনে আলোচিত বিষয় পথ হারালো ডাকসু। বোকাই প্রশ্ন করেছিল মুজাহিদুল ইসলাম সেলিম যে আসলে রাতের বেলা ভোট দেওয়ার আনন্দ কি বেশি কিনা। এর পাশাপাশি আমি বলতে চাইছিলাম যে শেষ ভরসার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। বলা হয় যে কোনো আন্দোলন বা যে কোনো প্রতিবাদ যদি সব জায়গায় হেরে যায়, শেষে সে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অন্য ছাত্র সংগঠন, সরকারি ছাত্র সংগঠন না হয়ে অন্য ছাত্র সংগঠন জিততো, এমন কি ক্ষতি হতো? আমার মনে হয় এখন গোটা দেশের থেকে তো বিচ্ছিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় না, গোটা দেশের পরিস্থিতি সেটা তো শিক্ষা প্রতিষ্ঠান। আমি সামগ্রিকভাবে দেশে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্রের প্রশ্ন, ভোটাধিকারের প্রশ্ন এবং কোন অর্থনৈতিক ব্যবস্থায় দেশ পরিচালিত হচ্ছে, এইটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের গোটা সমাজ আজকে এক ধরনের পচনের ভেতরে চলে গেছে, নীতি নৈতিকতার ক্ষেত্রে চরম অবক্ষয়। এবং সেই কারণে সেটার একটা প্রধান কারণ হলো আমাদের যেটাকে সামাজিক দর্শন হিসেবে আমরা এখন ব্যবহার করছি, সেইটার ভিত্তিটা হলো তথাকথিত মুক্তবাজার অর্থনীতি। এবং সেখানে সব কিছুই হলো পণ্যে পরিণত হয়েছে এবং কেনা বেচার সামগ্রীতে পরিণত হয়েছে। এবং এইখানে চতুর্দিকে টাকা পয়সা ঘোরাঘুরি করছে এবং কে কিভাবে এটাকে আত্মসাৎ করে কুক্ষিগত করতে পারবে সেইটারও একটা পেট্রিয়টিক এক্সপ্লেনেশন দেওয়া হয় যে টাকা বানানো তো খারাপ না, কেননা টাকা যদি অল্প লোকের কাছে আসে এটা একসময় চুইয়ে পড়তে পড়তে গরিবের কাছে যাবে। তো গরিবের কাছে তো আসে না, এটা চলে যায় বিদেশে, সুইজারল্যান্ডে, কানাডায়, মালয়েশিয়ায়, এবং যার ফলে এই বৈষম্য দিনের পর দিন বাড়ছে। এবং এটা একটা লুটপাটের কালচার তৈরি করেছে এবং লুটপাটটাকে কেন্দ্র করে তার একটা সামগ্রিক ডালপালা নিয়ে একটা মেকানিজম তৈরি হয়েছে। এবং তারই একটা অংশ প্রতিফলন আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আপনার যদি নির্বাচিত প্রতিনিধি না থাকে তাহলে ছাত্র সমাজের মুখপত্র হিসেবে শূন্যস্থানটা পূরণ করার একমাত্র জায়গা থাকে যে যাদের মাসেল পাওয়ার আছে, অনেকগুলো হোন্ডা নিয়ে মুভ করতে পারবে এবং দাপটের সঙ্গে কথা বলতে বিনা পয়সায় ক্যান্টিনে খেতে পারবে, এই ধরনের একটা ক্রিমিনাল গ্যাং তৈরি হয়। এইখানে প্রশ্ন করতে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আমার মনে হয় জিনিসটা পরিষ্কার করা দরকার। অপরাধ রাজনীতির না, শিক্ষকরা কেন রাজনীতি করবে না, ছাত্ররা কেন রাজনীতি করবে? রাজনীতি করবে, কিন্তু রাজনীতি করা আর দলবাজি করা এক জিনিস না। আমাদের দুর্ভাগ্যজনকভাবে শিক্ষকের প্রসঙ্গ আসলেই ডক্টর শামসুর জোয়ার কথা আমার মনে পড়ছে, ডক্টর শামসুর জোয়ার কথা মনে পড়ছে এই ৬৯ গণঅভ্যুত্থানের সময়। কিংবা কিছুদিন আগে রাজশাহী ইউনিভার্সিটিতে ডক্টর নাসের স্ট্যাটিস্টিক্সের শিক্ষক আমাদের পার্টি করতেন, পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে ছাত্রদের অধিকারে হাত দেবেন না, দরকার হলে আমার বুকে গুলি মারেন। এই তো ছাত্র শিক্ষক, এই হলো শিক্ষকের প্রতি মর্যাদা। আমরা যখন ছাত্র ছিলাম শিক্ষকদের পায়ে ধরে সালাম করতাম এবং তাদেরকে দেবতা তুল্য মনে করতাম। কিন্তু আজকে কেন এই চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান স্যারের গায়ে যখন তার ছাত্র থুতু মারছে তার মুখে তার গায়ে, এই দৃশ্য আমাদের দেখতে হলো? এইটার কারণ হলো সামগ্রিকভাবে সমাজের ভেতরে যে নতুন ভ্যালু সিস্টেম, ইংরেজিতে শব্দটা ব্যবহার করলাম, মূল্যবোধের যে নতুন মাতৃকতা তৈরি হয়েছে সেটা পরিবর্তন হয়ে গেছে। এখানে টাকা, লেনদেন, সুবিধা, কে কোন পোস্টে যেতে পারবে, কে এমনকি এখানে মাননীয় প্রাক্তন উপাচার্য আছেন, সবার ক্ষেত্রে তো অবশ্যই নয়। কিছু কিছু শিক্ষক নামধারী কুলঙ্গার যেই অপরাধটা করছে
সেই অপরাধের কলঙ্ক কিন্তু সবার ভিতরে ছড়িয়ে পড়ে। এবং আমি দু একটা কেস জানি, ডিপার্টমেন্টে একটা ছেলেকে ফার্স্ট ক্লাস দেব না ওকে ফার্স্ট ক্লাস দেব, এটা হিসাব করে যে ফার্স্ট ক্লাস দিলে সে তো টিচার হবে, হলে পরে সাদা প্যানেলে যাবে না নীল প্যানেলে যাবে না গোলাপি প্যানেলে যাবে, এইগুলো হিসাব নিকাশ, পলিসি অফ কনভিনিয়েন্স। স্যার আমরা যদি একটু দেখি যে ব্যালট, এটি ছিল কুয়েত মৈত্রী হলের, যেটি বস্তায় ভরে পাওয়া গেছে। এটি ছিল ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের ওই একই হলে, আর এটি রোকেয়া হল থেকে সংগ্রহ করা, ওইটি ছিল কুয়েত মৈত্রী হলের, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদের, এবং সারা মাঠে রাস্তায় এগুলি পড়েছিল। এরপরে ধন্যবাদ স্যার, আমি যেটা বলছিলাম যে এই ব্যালট পেপারগুলো পড়েছিল, তার মধ্যেও আপনাদের প্রভিসি সামাদ স্যার বলেছিলেন, আমরা জিজ্ঞেস করেছিলাম যে উনি বলেছিলেন যে 3টা আবার ভোট শুরু হবে রোকেয়া হলে এবং কুয়েত মৈত্রী হলে। কি করে কাউন্ট করা হবে কতটি ব্যালট পেপার নষ্ট হয়েছে এবং নতুন ব্যালট পেপার কিভাবে আসবে? উনি বলেছেন এটি ছাপানো কোনো বিষয় না। তাহলে কি এটি ছাপানো ছিল না নতুন করে ছাপানো? আমি কোনো হিসাব ছাড়া কেন ছাপাবো? রোকেয়া হলে 4608 জন ভোটার, তার একটি বেশিও ব্যালট পেপার আসবে না, একটি কমও ব্যালট পেপার আসবে না। তাহলে এই ব্যালট পেপারের সংখ্যাতে আসলে তারতম্য। পাশাপাশি মুজাহিদ ইসলাম সেলিম যেটি বলছিলেন, শিক্ষকের গায়ে যখন জুতা মারা হয়, থুতু মারা হয়, তখন কি শিক্ষক তার জায়গা থেকে নেমে গেছেন যে ছাত্র তাকে সম্মান করতে পারছে না? কারণ এটি আজকে অসম্ভব দুঃখজনক একটি ঘটনা ছিল যে শিক্ষককে তার ছাত্র থুতু মারছেন এবং চোর বলছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না নৈতিক জায়গায় দাঁড়িয়ে। না, এতে কোনো সন্দেহ নাই যে কথাগুলো আপনারা বললেন এবং সেলিম ভাই বললেন যে ওনারা শিক্ষকদের পায়ে ধরে সালাম করতেন। এটা অর্জন করতে হয়, সম্মান তো অর্জন করতে হয়। এখনও বহু ছাত্রছাত্রী আছে তাদের শিক্ষকদের পায়ে ধরে সালাম করে এবং যেভাবে সম্মান প্রদর্শন করে সেটা আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না যে এই 21 শতাব্দীতে এসে ছেলেমেয়েরা এইভাবে টিচার শিক্ষকদের সম্মান করে। সম্মান অর্জনের বিষয়। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে প্রশাসন থেকে কি বলা হলো, তার থেকে বড় কথা যে গণমাধ্যমে বিষয়গুলো যেভাবে আসছে, তাতে করে আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে আছি, আমাদের নিজেদেরকেই তো এখন নিজেরাই তো খুব লজ্জিত যে এই ধরনের ঘটনা কি করে ঘটে। তো প্রশাসন থেকে কি বলা হলো সেটা বড় কথা নয়। আমি যেটা বুঝতে পারছি যে এই দায়িত্বটা যাদেরকে পালন করার জন্য দেয়া হয়েছে, যারা দায়িত্ব পালনের নিয়োজিত ছিলেন, তাদের মাঝে কারুর হয়তো যোগ্যতারই অভাব আছে। অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কেউ আছে যাদের হয়তো দক্ষতা আছে, যোগ্যতা আছে, কিন্তু কাজে কিছুটা অবহেলা ছিল, সেটা হতে পারে। আবার আমরা কিন্তু এটাও একবার অস্বীকার করতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের চক্রান্ত কিন্তু আছে। অতীতে আমরা বিভিন্ন সময় সেটা দেখেছি এবং সেখান থেকেও কিছু কলকাঠি কেউ নাড়ছে কিনা সেই বিষয়গুলো দেখার ব্যাপার আছে। দলীয় আনুগত্যের কথা বলছেন, দলীয় আনুগত্য থাকলে সেটা তো শিক্ষক হিসেবে তার যে দায়িত্ব সেটার সঙ্গে সম্পূর্ণ বিপরীতমুখী, সেটা তো তার অযোগ্যতারই প্রমাণ। সার্বিক বিষয়গুলোকে দেখে প্রশ্ন করুন। দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন কুমিল্লা থেকে বলছি। জি, এই প্রথমত আমি লজ্জিত যে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছি। আর দ্বিতীয়ত আমরা যেটা জানি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় যে আইয়ুবের দুঃশাসনের সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দখল করতে পারে নাই বা এখানে তারা হস্তক্ষেপ করতে পারে নাই। শুধুমাত্র 25শে মার্চ কালো রাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছিল। তাইলে কি আমরা কি এটা আপনাদের কাছে জানতে চাই যে কালকের রাত্রটা কি 25শে মার্চের রাত্র ছিল যে এইভাবে নগ্ন হস্তক্ষেপ করা ঢাকা বিশ্ববিদ্যালয়? জি ধন্যবাদ। এই দুঃখ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীরা এবং সাবেক শিক্ষার্থীরা পুনরায় তফসিলেরও দাবি জানিয়েছে। আমার মনে হয় যে 25শে মার্চের কাল রাত্রির যে ঘটনা, সেটার সঙ্গে এই ঘটনাকে একেবারে সরাসরি নিয়ে আসাটা এটা ঠিক হবে না। 25শে মার্চে আমাদের সারা জাতির উপর আক্রমণ হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সে জাতির প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছিল, রাজারবাগ পুলিশ লাইনকে বেছে নিয়েছিল, পিলখানাতে ইপিআর তদানীন্তন ইপিআরের সদর দপ্তরকে বেছে নিয়েছিল। আজকে যেটা হয়েছে, কিছু সংখ্যক, আমি এখনও বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক, বলতে পারেন 99% শিক্ষক
এগুলোর সঙ্গে জড়িত থাকেন না। আপনি নিজেই তো এখন বলছিলেন যে এটি আসলে মেনে নেওয়া যায় হয়তো না। দু একজন কোনো না কোনো ভাবে এটার সঙ্গে জড়িত আছে এবং সেটা সেই জন্যই আমি প্রথমেই আপনাকে বললাম যে এটাকে তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মুজাহিদুল ইসলাম সেলিম, আমি আপনার কাছে প্রশ্ন রেখে ব্রেকে যাচ্ছি। 4টি হলের রেজাল্ট ঘোষণা হয়েছে এ পর্যন্ত। সর্বশেষ এই ফজিলাতুন্নেসা হলের ঘোষণায় স্বতন্ত্র প্রার্থী ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ পায়নি, আর বাকি 3টিতে আসলে ছাত্রলীগ প্যানেল সহ জয়ী হয়েছে। আমরা দেখছি মেয়েদের হলগুলোতে আসলে প্রতিবাদের এবং রেজাল্টের দিকেও তারতম্য। তাহলে আসলে বলা যায় কি মেয়েরাই প্রতিবাদী বা প্রতিবাদ মুখর বেশি? দর্শক বলা না বলা যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। দর্শক, সাদুল লুবিকের নিবিত বলা না বলায় আমরা কথা বলছিলাম পথ হারালো ডাকসু। বিরতির পর আমরা একটু বোকাই প্রশ্ন নিতে চাই। বোকাই অনেকক্ষণ ধরে হাত তুলছে। বোকাই, প্রশ্ন করুন। বোকাই, আমার প্রশ্নটা হইল, ব্যালট পেপার বাক্সতে না রাখা বস্তায় রাখে কেন? ধন্যবাদ বোকাই। মুজাহিদুল ইসলাম সেলিম, আমি আপনার কাছে আরো একটি জিনিস জানতে চেয়েছিলাম যে নারী হলগুলোতেই আসলে প্রতিবাদ প্রথম উঠেছে এবং স্থগিত হয়েছে, এবং রেজাল্টের দিক থেকে দেখা যায় নারী হলে স্বতন্ত্র প্রার্থী ভিপি হয়েছেন। পাশাপাশি বোকাই প্রশ্ন করেছেন যে ব্যালট পেপার আসলে রাস্তায় এবং কি করে আবার ভোট শুরু করলো তারা, কি হিসেবে, কোন কাউন্টিং? আপনি দেখলেন যে ব্যালট পেপার রাস্তায় রাস্তায় আমাদের হাতে হাতে। না, আমার ধারণাটা আমি বলতে পারি। এখানে অনেকগুলো কারণ জড়িত। একটা হলো যে মেয়েরা হলে থাকে, সুতরাং রেসিডেন্ট ভোটারের সংখ্যা সেইটার উপর ভিত্তি করেই কিন্তু এখানকার প্রধান ইলেকশনের রেজাল্টগুলো নির্ভরশীল। আর ছেলেদের হলে সম্ভবত অ্যাটাচ ছেলেদের সংখ্যা সম্ভবত বেশি আর কি। 2 নম্বর হলো এই ক্ষমতাসীনদের সংগঠন মেয়েদের হলে অতখানি শক্তিশালী দুর্গ করতে পারে না, কিন্তু ছেলেদের হলে তারাই সিট নির্ধারণ করে। শক্তিশালী ওখানে গেস্ট হাউস, তারপরে গেস্ট রুম ইত্যাদি, গণরুম, এগুলোর ভেতর দিয়ে যে কম্পালশন তৈরি করা হয়, যে কারণে একজন মৃত্যুবরণ করলো এসএম হলে, এই কালচার টর্চার চেম্বারের মতো ইউজ করে এবং ওখানে থেকে এবং নির্দেশ না মানলে পরে তাদের নানা রকম বিপদের সম্মুখীন হয়, এদেরকে ব্যবহার করা হয়েছে। এবং ছেলেদের হলে যে মেথডে তারা করেছে, মেয়েদের হলে একই মেথড ব্যবহার করেনি। ছেলেদের হলে মেইন মেথডটা ছিল জ্যামিং, এটাকে বলে বুথ জ্যামিং, এবং লাইন করে দাঁড়িয়েছে এবং ভোট দিয়ে আবার ফিরে এসে আবার লাইনে দাঁড়িয়েছে যাতে বাইরের ছেলে না আসতে পারে। এবং সেই কারণে অ্যাটাচ ছেলেদের ভিতরে প্রচারণার সুযোগ এবং তাদের পার্টিসিপেশনের সুযোগ, সেইটাকে কিন্তু খুব পরিকল্পিতভাবে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এবং ওইখানে অনেক বেশি তথাকথিত ক্যাডার, আমাদের সময় ক্যাডার বলতে বোঝাতো সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ত্যাগী এবং সবচেয়ে ভালো, ডেডিকেটেড। এখন ক্যাডার বলতে অর্থ বদল হয়ে যায়, সময়ের সঙ্গে বদল হয়ে, এখন একটা গালি হিসেবে দেখানো হয়। আর তখন ক্যাডার ছিল একটা প্রশংসার সূচক, সে একজন ভালো ক্যাডার। এখন এই ক্যাডারদের দ্বারা নিয়ন্ত্রিত একটা দুর্গ, সন্ত্রাস, টেরর এবং ভয় ভীতির, অপরাধের একটা শ্বেত ব্যারিকেডের দুর্গে সমস্ত জিনিসটা সেইটাকে ভাঙতে হবে। এবং আমি এখনো সাধারণ ছাত্রদের শক্তির উপরে বিশ্বাস করছেন। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলবো? জি বলুন। হ্যালো, আমি সাবেক ডিসি স্যারের কাছে আমার প্রশ্নটা হলো যে এই যে নির্বাচনটা আমরা দেখলাম, নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা? যদি সুষ্ঠু না হয়ে থাকে, যেসব কাগজপত্র আপনি দেখালেন, ব্যালট পেপার দেখালেন, নির্বাচনটা বাতিল করার যোগ্য কিনা জাতি হিসাবে আমি জানতে চাই। একজন আদর্শ শিক্ষকের কাছে আমার প্রশ্ন শুধু এইটুকুই। জি, আরিফিন স্যারের কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন যে এই নির্বাচন বাতিল করার কোনো উপায় আছে না? এই নির্বাচনটা দেখেন 28 বছর পরে হলো। 28 বছর পরে হওয়াটা একটা অপরাধ, এবং এটা খালি ছাত্রদের অধিকারের উপরে হস্তক্ষেপ করা হয়েছে তাই না, আমাদের শিক্ষা জীবনের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। কেননা অনেকে বলে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, আমি বলি এক্সট্রা না, কো ক্যারিকুলার। কেন ওইটা না হলে পরে শিক্ষাটা পূর্ণাঙ্গ হয় না, পূর্ণাঙ্গ মানুষ হয় না, মানুষ সে হতে পারে না। এখন যে জিনিসটা হয়েছে যে এইটা 28 বছর পরে হলো এবং একটা কোর্টের হুকুম মানতে বাধ্য হওয়ার কারণে, তাও মাঝখানে 6 মাস টাইম নিয়েছে, তারপরে গিয়ে কিন্তু তারা এটা করতে হলো। এখন যেই ঘটনাটা ইলেকশনের নামে করা হয়েছে, কেন যেন আমার মনে হচ্ছে এইখানে আলোচনা করতে করতেই সম্ভবত একটা জুডিশিয়াল ইনকোয়ারি ইমিডিয়েটলি উইদিন 7 days এটা হওয়া প্রয়োজন, এবং কোর্টের তত্ত্বাবধানে দরকার হলে, ডাকসু ইলেকশন এত ভাইটাল
এবং এইটার উপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন হবে কিনা, কি ধরনের হবে, অনেক কিছু কিন্তু নির্ভর করে। এরকম জুডিশিয়াল বডির তত্ত্বাবধানে দরকার হলে এটা রিকন্ডাক্ট করা প্রয়োজন। ইলেকশন আসলে হয়নি, 11 তারিখে কোনো ইলেকশন হয়নি, আমি এটা মেনে নিতে রাজি। এবং আমি খুব দুঃখের সঙ্গে এটা বলছি যে যদি এই ধরনের ভুয়া ডাকসুকে মর্যাদা দেওয়া হয় তাহলে আমাকেও ভেবে দেখতে হবে আমার ডাকসুর পরিচয়টাকে আমি আর ব্যবহার করবো কিনা, নাকি আমি হস্তান্তর করবো কিনা। জি, এটি আজকে আরো কয়েকজন সাবেক নেতা বলছিলেন যে আমরা আসলে আর সাবেক ডাকসুর ভিপি বা জিএস বা সাবেক ডাকসুর নেতা হিসেবে নিজের পরিচয় দিব কিনা, বা আমরা আসলে মানুষ নোবেলও ফেরত দেন। জি না, দর্শক যে প্রশ্ন করলেন, আমি দর্শকের উদ্বেগের কথা বুঝতে পারি। তো আমার যেটা মনে হয় যে এখন যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, কিন্তু দুঃখ লাগে এই কারণে যে দেখেন ডাকসু 28 বছর পরে যেহেতু হচ্ছে, সেই কারণে আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে, এমনকি গণমাধ্যম যেভাবে এই ডাকসু কার্যক্রমের প্রতিটি পর্যায়কে জনগণের সামনে উপস্থাপন করেছে, তাতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকে আরও সতর্ক থেকে সাবধান থেকে আজকে এই ধরনের ঘটনার থেকে নিজেদেরকে দূরে রাখতে পারতাম। তো যেই মানে গণমাধ্যমের এত প্রচেষ্টা, শিক্ষকদের প্রচেষ্টা, শিক্ষার্থীদের প্রচেষ্টা, এমনকি যারা ক্যাম্পেইন করেছে, যারা এই আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটা পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল, সকল রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেছে, স্বতন্ত্রভাবে ছেলেমেয়েরা দাঁড়িয়েছে। তো এই সব প্রচেষ্টা কিন্তু আজকে এই অবস্থায় এসে উপনীত হয়েছে। তো সেই জায়গায় সুষ্ঠু তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে বিষয়গুলো বের করে, কারণ সিদ্ধান্ত প্রশাসনকে নিতে হবে, তারা নির্বাচন রাখবেন না নির্বাচন বাতিল করে পুনর্তফসিল ঘোষণা করবেন, যেটা ছাত্রছাত্রীদের পক্ষে থেকে দাবি জানানো হয়েছে। আমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কি বলছে। ফয়সাল নাইম বলছে স্বপ্নের ঢাবি লোডিং, বলছে অনিন্য হাবিব দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসার্ড। পারভেজ লেলিন বলছে নির্বাচন প্রত্যাখ্যান করছেন প্রগতিশীল ছাত্র ঐক্য, শিক্ষার্থী অধিকার পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র ও স্বতন্ত্র জোট। ফেরদৌস বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিন। সামিনা লুৎফা বলছে অন্যায়ের প্রতিরোধী সবচেয়ে সুন্দর রাজনীতি। দর্শক যুক্ত হয়েছেন, এর মধ্যে আবার দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যালো, আমরা ছাত্রদেরকে তো ছোটবেলা থেকে সম্মান দিয়ে আসছি, কিন্তু এখন কি সেই সম্মানের জায়গাটা কি সরিয়ে রাখছে? এখন তো গ্রামগঞ্জে তো ছাত্রদের কি সম্মান দেওয়ার সেটা কি আমরা কিভাবে দিব, সেটা আমি বলতে পারতেছি না। মানে শিক্ষক সমাজকে, মুজাহিদুল ইসলাম সেলিম, শিক্ষক সমাজকে কিভাবে তারা সম্মান করবেন, তারা বলছেন তাদের আজকের ভূমিকা নিয়ে। না, এই সমস্যাটা আমাদের সকলের সমস্যা, ছাত্রদের সমস্যা, শিক্ষকদের সমস্যা, সমস্ত জাতির সমস্যা। এই মর্যাদাটা প্রতিষ্ঠিত হয় তার নিজের কার্যকলাপ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তিনি অবস্থান নিতে পারছেন কি পারছেন না। আমি ছাত্রদের উপরে যেমন বিশ্বাস রাখি, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের উপরে আমি বিশ্বাস রাখি। যে বিবেকবান শিক্ষক নিঃশেষ হয়ে গেছে, এইটা আমি কিছুতেই মেনে নিতে রাজি না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক মন্ডলীর কাছে আমি আহ্বান জানাবো, তারা যেন পরিষ্কারভাবে তাদের পজিশন ক্লিয়ার করে যে এই অন্যায় অপরাধের সঙ্গে আমাদের শিক্ষক সম্প্রদায়ের জড়িত করার কোনো প্রশ্ন নাই। যারা করেছে তারা অপরাধী, তারা আমাদের শিক্ষকের সমাজ থেকে বহিষ্কৃত, তারা সেখান থেকে বিতাড়িত বলে আমরা ঘোষণা করি। আরফিন স্যার, আজকে ওখানে রোকেয়া হলে এসেছিল যারা পর্যবেক্ষক হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছিল, গীতিয়া ম্যাডাম, তারপরে এসেছিল ফামিদুল হক এবং আরো টিচাররা, এবং তারা দেখে বলেছিলেন এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু প্রভিসি বলছিলেন যে এর নিজেরা পর্যবেক্ষক নিজেদেরকে ঘোষণা করতে পারেন না। তার মানে প্রতিবাদী শিক্ষকও ছিলেন ওখানে। না, আপনি দেখেন নির্বাচনের আগে একটা ঘটনা যেটা গণমাধ্যমে এসেছে কিন্তু খুব বড়ভাবে আমি দেখিনি, যে আমাদের এফএইচ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, আইনের অধ্যাপক, উনাকে এমন কিছু কথা বলা হয়েছে যেটার থেকে উনি মনে করেছেন যে তার আত্মমর্যাদায় সেটা লেগেছে এবং তার মর্যাদা হানি ঘটনা ঘটায় তিনি কিন্তু সাথে সাথে পদত্যাগ করেছেন। এবং সেই ঘটনা কেন ঘটলো, কারা এর পেছনে দায়ী, এই বিষয়গুলো কিন্তু এখনো সুষ্ঠু তদন্ত করে বের করার দাবি রাখে। তো শিক্ষকদের মধ্যে এই ধরনের শিক্ষক কিন্তু আছেন,
তারা অত্যন্ত তো এই ধরনের শিক্ষক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের এই দর্শক যে প্রশ্ন করেছেন তার উত্তরে শুধু এটুকুই আমি বলবো যে 2-4 জন শিক্ষকের অপকর্মের জন্য সকল শিক্ষক সমাজের উপর থেকে আপনাদের বিশ্বাস হারানো ঠিক হবে না। নিশ্চয়ই কেউ না কেউ প্রতিবাদ করবে। কাল যখন নতুন সূর্য উঠবে আমরা হয়তো নতুন কোনো আশার আলো দেখবো, যেটা আপনার দুজন অতিথি বারবার বলছিলেন যে আসলে আস্থা হারাবো না, আমরা আস্থা রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 42,923 জন ভোটার, নিশ্চয়ই তাদের মধ্যে অল্প কয়েকজন নেতা বা অল্প কয়েকজন হয়তো বা সমস্যা তৈরি করেছেন, কিন্তু বাকি সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ ভোটাররা একসময় আমাদের এই আস্থা ফিরিয়ে আনবেন। পথ হারালো ডাকসু নিয়ে কথা বলছিলাম দর্শক, আজকে সাদী রুব্রিকের নিবেদিত বলা না বলায়, কিন্তু আসলে পথেই আছে ডাকসু, কিংবা পথেই হাঁটছে ডাকসু, হেরে যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। এই শিরোনামটি বলতে পারলেই আজকে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। আমরা কিন্তু সেই শিরোনাম বলার আশায় অপেক্ষায় রয়ে আজকের মতো শেষ করছি সাদী রুব্রিকের নিবেদিত বলা না বলা। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।